নমস্কার, আমি ফাল্গুনী। আপনারা দেখছেন বর্তমান নিউজ টিভি। রইল আজকের সবচেয়ে বড় 20টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের সংবাদ শিরোনামগুলি। এসআইআর এনআরসি আতঙ্কে একাধিক মৃত্যুর অভিযোগ। মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে টিম অভিষেকের। নাম নেই 2002 তালিকায়, এসআইআর আতঙ্কে কালনায় হৃদরোগে আক্রান্ত পৌর, অথই জলে পরিবার। ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিভাবে 57 লক্ষ টাকা সরিয়ে নিল প্রতারকরা, নিজেই জানালেন কল্যাণ। সাবধান হন আপনিও। এবার অনলাইনেও পূরণ করা যাবে এনুমারেশন ফর্ম। কিভাবে করবেন দেখে নিন পদ্ধতি। শুভেন্দুর জেলায় বিজেপি কর্মীদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের অভিযোগ। সরকার বিরোধী মইদুলের নতুন করে কামব্যাক, ফিরে পেলেন হারানো পদ। বিহারে আবর্জনার স্তূপে মিলল অজস্র ভিভিপ্যাট স্লিপ, এআরও এর বিরুদ্ধে পদক্ষেপ কমিশনের। ভাগাড়ের শকুন যেমন গরু খুঁজে বেড়ায়, এবার এসআইআর নিয়ে সুর চড়ালেন হুমায়ুন। মেয়েদের কাজের টোপ দিয়ে পাচার, তদন্তে নেমে কোটি টাকা উদ্ধার ইডির। বাড়ি বাড়ি না গিয়ে যেখানে সেখানে পরম বিলির অভিযোগ, 8 বিএলওকে শোকজ কমিশনের। এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন বাড়ি বাড়ি, অথচ সেই বিএলওর নাম নেই তালিকায়। 1 লক্ষ টাকার স্কুটার নিয়ে বেরিয়ে 21 লক্ষের চালান কাটা গেল। মাথায় আকাশ ভাঙল যুবকের। তারপর যা ঘটল। প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল বিহারে, চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ কমিশনের। বিএলএ দিতে পারল না আইএসএফ, ঘুরে ঘুরে ফর্ম ফিল আপ করে দিচ্ছেন নওশাদ। বিশ্বজয়ী রিচাকে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দেখতে চান মমতা সৌরভ। বাইক নিয়ে ঝামেলা, বচসার মধ্যেই বাইকে গুলি করে চম্পট দাদার খোঁজ পাচ্ছে না পুলিশ। ধর্ষণে বাধা দেওয়ায় মহিলাকে কাস্তে দিয়ে এলোপাথারি কোপ, 2 দিন পর মৃত্যু, আটক 9ম শ্রেণীর ছাত্র। ফের রণক্ষেত্র বাংলাদেশ, এবার নিরীহ শিক্ষকদের ওপর চড়াও ইউনুসের পুলিশ। জটিনি পাতাও, ছেঁড়া কাগজে মিড ডে মিল খাচ্ছে পড়ুয়ারা। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে অমানবিক ছবি। সন্দেশখালীতে প্রকাশ্য রাস্তায় পঞ্চায়েত সমিতির সদস্যের মাথায় রিভলভার ঠেকান মাস্টার মশাই। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বার্তা দিন। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। রাজ্যে এসআইআর আতঙ্কে একের পর এক মৃত্যুর ঘটনাকে ঘিরে তীব্র হয়েছে রাজনৈতিক তরজা। পানিহাটি, টিটাগড় থেকে হুগলির ডানকুনি, সব জায়গায় একই অভিযোগ। মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে এবার বিশেষ টিম তৈরি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টিমের সদস্যরা বিভিন্ন জেলায় গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করছেন, দিচ্ছেন সহায়তা। শনিবার প্রদীপ করের পরিবারের কাছে যান পার্থ ভৌমিক ও শামিরুল ইসলাম। টিটাগড়ে নিহত কাকলি সরকারের বাড়িতে যান শশী পাজা ও তৃণাঙ্কুর ভট্টাচার্য। হুগলির ডানকুনিতে মৃত মহিলার বাড়িতে পৌঁছন চন্দ্রিমা ভট্টাচার্য ও সুদীপ রাহা। হাওড়ার উলুবেড়িয়ায় জাহির মালের বাড়িতে যান পুলক রায় ও অরূপ চক্রবর্তী। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকতে ভয় পাওয়ার কিছুই নেই। আমরা বুকের রক্ত দিয়ে মানুষকে রক্ষা করব। অন্যদিকে বিজেপি কটাক্ষ করে বলেছে, অভিষেক তৈরি করেছেন আত্মহত্যা ইউনিট, মৃত্যু ইউনিট। বিরোধীদের দাবি, তৃণমূল আতঙ্ক কমানোর বদলে রাজনৈতিকভাবে সুবিধা নিতে চাইছে। ইতিমধ্যে উত্তর 24 পরগনা, বীরভূম, হাওড়া, মুর্শিদাবাদ, হুগলি ও দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলার এসআইআর আতঙ্কে মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের মুখে এই ইস্যুতে আরও উত্তপ্ত রাজ্যের রাজনীতি। এসআইআর আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যুর অভিযোগের মধ্যেই নতুন করে চাঞ্চল্য কালনায়। গাড়ি চালানোর সময় হৃদরোগে আক্রান্ত হলেন ক্ষিতীশ শর্মা নামে এক ব্যক্তি। পরিবারের অভিযোগ, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই তিনি আতঙ্কে ভুগছিলেন। মানসিক চাপ দিন দিন বাড়ছিল, যার জেরে এই হৃদরোগ। পেশায় গাড়ি চালক ক্ষিতীশবাবু মহাপ্রভু পাড়া এলাকায় ভাড়া বাড়িতে স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে থাকতেন। সংসারের একমাত্র রোজগারে তিনি এখন শয্যাশায়ী অবস্থায় রয়েছে, ফলে মারাত্মক আর্থিক সংকটে পড়েছে পরিবার। পরিবারের দাবি, 2002 সালের ভোটার তালিকায় ক্ষিতীশবাবুর নাম নেই। বাবা মা ছোটবেলায় মারা যাওয়ায় তাদের নামও খুঁজে পাচ্ছে না। এই নিয়েই তিনি গভীর চিন্তায় ছিলেন। মেয়ের কথায় এসআইআর আতঙ্কে বাবার স্ট্রোক হয়। ভোটার তালিকায় নাম না থাকলে বাংলাদেশে পাঠিয়ে দেবে, এই ভয়ে ভুগছিলেন। গত 29 অক্টোবর গাড়ি চালানোর সময় অসুস্থ হয়ে পড়েন
ক্ষিতীশবাবু তড়িঘড়ি কালনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে থেকে অন্তত 2 মাস বিশ্রামে থাকতে হবে। অর্থাভাবে দিশেহারা পরিবার শনিবার ব্লক প্রশাসনের কাছে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছে। ইতিমধ্যে পৌরসভা কর্তারা তাদের পাশে দাঁড়িয়েছেন। কালনা পৌরসভার উপপৌরপ্রধান তপন পোরেল বলেন, SIR আতঙ্কের জেরে এই ঘটনা। আমরা পরিবারের পাশে রয়েছি, সব রকম সাহায্য করা হবে। ক্ষিতীশবাবুর পরিবার এখন সরকারের সহানুভূতির অপেক্ষায়। দলের সঙ্গে দূরত্ব তৈরি হলেও শেষ পর্যন্ত ঘরে ফিরলেন তিনি। বরাবরই অভিষেক ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত শিক্ষক সংগঠনের মহিদুল ইসলাম ফের তৃণমূলের প্রাথমিক শিক্ষা সংগঠনের সভাপতি পদে বসলেন শনিবার। এবছরের জানুয়ারিতে পদ হারিয়েছিলেন, কিন্তু কয়েক মাসের মধ্যেই নভেম্বরে করলেন কামব্যাক। সূত্রের খবর, রাজ্যের শিক্ষামন্ত্রী ও ওয়েব কুপা সভাপতি ব্রাত বসুর সঙ্গে তীব্র মতবিরোধে জড়িয়েছিলেন মহিদুল, সে কারণেই তাকে পদচ্যুত করা হয়েছিল। একই সময়ে পদ হারিয়েছিলেন আরও এক অভিষেকপন্থী নেতা প্রীতম হালদার, যিনি এবার মাধ্যমিক সংগঠনের সভাপতি হিসেবে ফিরেছেন। আন্দোলন থেকে উঠে আসা মহিদুলের রাজনীতির শুরু শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চে। 21শে বেতন বৃদ্ধি ও বদলির প্রতিবাদে লড়াইয়ের নেতৃত্ব ছিলেন তিনি। অভিযোগ, বিকাশ ভবনের সামনে 5 চুক্তিভিত্তিক শিক্ষিকার বিষ পানের ঘটনায় মাস্টার মাইন্ড হিসেবে পুলিশ তাকে খুঁজছিল। তৃণমূলের তীব্র সমালোচক হিসেবেই তখন পরিচিত ছিলেন মহিদুল। তবে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে। দলের পতাকা হাতে নিয়ে ফের সংগঠনে ফিরেছেন ওই শিক্ষক নেতা। তার কথায়, সংগ্রাম বন্ধ হয়নি, পদ বদলেছে মাত্র। বিহারে দ্বিতীয় দফার ভোটের আগে তীব্র চাঞ্চল্য। সমস্তিপুর জেলার সরাই রঞ্জন বিধানসভা কেন্দ্রের শীতলপট্টি গ্রামে আবর্জনা স্তূপ থেকে উদ্ধার হলো অজস্র ভিভিপ্যাট স্লিপ। 6 নভেম্বর এই কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছিল, আর 8 নভেম্বর মিলল এই স্লিপগুলি। ঘটনায় তোলপাড় শুরু হতেই তদন্তে নামে প্রশাসন। নির্বাচন কমিশনের নির্দেশে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসার ARO কে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দায়ী কর্মীদের বিরুদ্ধে FIR দায়ের ও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান জেলা শাসক, SP, SDO সহ উচ্চপদস্থ আধিকারিকরা। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। স্থানীয়দের অভিযোগ, নির্বাচন কর্মীদের গাফিলতির ফলে এই ঘটনা। জেলা ম্যাজিস্ট্রেট রোশন কুশওয়াহা জানিয়েছেন, উদ্ধার হওয়া স্লিপগুলোতে যে ভোট কেন্দ্রের নাম রয়েছে তার ভিত্তিতে দোষীদের চিহ্নিত করা হবে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এগুলো মক পোলের সময় ব্যবহার করা ভিভিপ্যাট স্লিপ, তাই মূল ভোট প্রক্রিয়ায় এর প্রভাব পড়বে না। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন বলেও জানা গেছে। বিরোধী রাজনৈতিক দলগুলি ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের দাবি, ভোটের স্বচ্ছতা বজায় রাখতে অবিলম্বে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করা হোক। ঘটনায় উত্তাল বিহারের রাজনীতি। মৃত্যু ঘটলে উঠে আসছে SIR এর তত্ত্ব। সত্যি মিথ্যা নিয়ে তীব্র হচ্ছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, তৃণমূলের রাজ্যে ভয় ও বিভ্রান্তির পরিবেশ তৈরি করেছে। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপি ইচ্ছে করে উত্তেজনা বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে আসরে নামলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তার মন্তব্য, ভাগাড়ে শকুন যেমন মরা গরু খুঁজে, এখন বিজেপি তৃণমূল দুই দলই কার মৃত্যু হচ্ছে, কে আত্মহত্যা করছে সেই বাড়িতে ছুটে যাচ্ছে। SIR রাজনীতির আবহে তার আরও দাবি, ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বলেন, ভয় দেখিয়ে কেউ টিকতে পারবে না, ভোটার লিস্টে নাম তুলতেই হবে। কিছু ঘটনা বাজার গরম করার জন্যই ঘটছে। উল্লেখযোগ্যভাবে মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন SIR করতেই দেবেন না, কিন্তু তা এখন জোর কদমে চলছে বলেই মন্তব্য করেন তিনি। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের এই মন্তব্যে ফের অস্বস্তিতে দল। আগেও তার বিদ্রোহী সুরে তৃণমূল নেতৃত্ব বিরক্ত হয়েছিল। এদিকে কমিশনও কড়া ব্যবস্থা নিয়েছে। বাড়ি বাড়ি না গিয়ে নিয়ম ভেঙে এনুমারেশন ফর্ম বিলি করায় 8 BLOকে শোকজ করা হয়েছে এবং 8 BLOর বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। SIR ইস্যু ঘিরে তাই আরও গাঢ় হচ্ছে রাজনীতির পারদ। শহরের অন্দরেই সক্রিয় বিশাল মানব পাচার চক্র। সেই চক্রের হদিশে নেমেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবারের তল্লাশিতে কিছুটা হলেও রহস্যের জট খুলেছে। ইডি আধিকারিকরা বাজেয়াপ্ত করেছেন 1 কোটির বেশি নগদ টাকা ও 2টি বিলাসবহুল গাড়ি। দক্ষিণ দমদমের স্ট্রাচি গার্ডেন এলাকায় এক হোটেল ব্যবসায়ীর বাড়িতে ও সল্ট লেকের একটি হোটেলে তল্লাশি চালানো হয়। শুধু কলকাতায় নয়, শিলিগুড়িতেও অভিযান চলে। শহরের হোটেল ব্যবসায়ী গৌতম সরকারকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার প্রকাশ্যে আসে বাজেয়াপ্ত সামগ্রীর তালিকা। 2015 সালে দায়ের হওয়া মামলার সূত্রে উঠে আসে এই পাচার চক্রের হদিশ। পুলিশের নজরে আসে শহরের একাধিক পানশালা ও ডান্স বার। তদন্তে মেলে আর্থিক তছরূপের যোগসূত্র। তারপরেই তদন্তভার নেয় ইডির সূত্রে খবর, মানব পাচার মামলায় 3 অভিযুক্ত রয়েছেন সংস্থার রাডারে: জগজিৎ সিং, আজমল সিদ্দিকী ও বিষ্ণু মুদ্রা। অভিযোগ, ওই 3 জনেই শহরের নামী হোটেল ও পানশালার মালিক।
কাজের প্রলোভন দেখিয়ে গ্রাম থেকে মেয়েদের শহরে আনা হতো, পরে ভয় দেখিয়ে পানশালায় কাজ করানো হতো, শেষে তাদের যৌনকর্মী হিসেবে ব্যবহারের পর পাচার করে দেওয়া হতো দেশের বাইরে বা অন্য রাজ্যে। ইতিমধ্যে রাজ্য পুলিশ চার্জশিট পেশ করেছে। ইডির তল্লাশি সেই তদন্তকে আরও এক ধাপ এগিয়ে দিল। হেলমেট ও কাগজপত্র ছাড়াই স্কুটার নিয়ে রাস্তায় বেরিয়ে বড় বিপাকে পড়লেন উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের এক যুবক। নিউ মন্ডি এলাকায় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়ে আনমোল সিংঘল নামে ওই তরুণ। নিয়মভঙ্গের অভিযোগে তার হাতে ধরানো হয় একটি চালান, কিন্তু সেটি দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে আনমোলের। কারণ চালানে টাকার অঙ্ক লেখা 20,74,000, অর্থাৎ প্রায় 21 লক্ষ টাকা। অথচ তিনি যে স্কুটারটি চালাচ্ছেন তার দাম মাত্র 1 লক্ষ টাকা। ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। বিষয়টি নজরে আসে পুলিশেরও। তদন্তে জানানো হয় এটি আসলে লেখার ভুল। চালানের প্রকৃত অঙ্ক ছিল 4,000 টাকা। মুজফ্ফরনগরের ট্রাফিক পুলিশ সুপার অতুল চৌবে জানান, সাব ইন্সপেক্টর ভুলবশত 207 ধারা লেখার পরে মোটর ভেহিকলস অ্যাক্ট যোগ করতে ভুলে গিয়েছিলেন। ফলে সংখ্যাগুলি মিলে 20,74,000 হিসেবে ধরা পড়ে। পুলিশ পরে ভুল স্বীকার করে জানায়, আনমোলের কাছ থেকে কেবল 4,000 টাকায় নেওয়া হবে, তবে তার স্কুটার আপাতত থানায় রাখা আছে। স্থানীয়দের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় বিষয়টি না ছড়ালে আনমোলের কাছ থেকে মোটা টাকায় আদায় করা হতো। পুলিশের দায়িত্বজ্ঞান নিয়েও উঠছে প্রশ্ন। ফের চলল গুলি, তবে নেপথ্যে রাজনীতি নয়, পারিবারিক বিবাদ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ওল্ড মালদা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের খৈহাট্টা এলাকায়। বাইক না দেওয়ায় ভাইকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ দাদার বিরুদ্ধে। গুলিবিদ্ধ ভাইয়ের নাম প্রকাশ দত্ত, বয়স 43 বছর। ঘটনার পর থেকেই অভিযুক্ত মদন দত্তের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন থেকেই টাকা সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা চলছিল। সদ্য ব্যাপক ঝামেলা হয় বাইক নিয়ে। এদিন সন্ধ্যাতেও তার চরমে ওঠে। অভিযোগ, এদিন সন্ধ্যায় ভাইয়ের কাছে বাইক চায় দাদা মদন দত্ত, কিন্তু তা না পেতেই তেলে বেগুনে জ্বলে ওঠে। চরমে ওঠে বচসা। তখনই ভাই প্রকাশ দত্তকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পিঠে গুলি লাগে প্রকাশের, রক্তে ভেসে যায় বাড়ি। এলাকার এক বাসিন্দা বলছেন, বাইকটা ভাইয়ের, কিন্তু কেনার সময় দাদা নাকি টাকা দিয়েছিল বলে ও মাঝে মাঝে চালাতো। এখন সেটা নিয়ে ঝামেলার জেরে কাণ্ড হয়ে যাবে সেটা ভাবা যায়নি। এই ঘটনায় মুহূর্তে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রীতিমতো শোরগোল পড়ে যায়। ছুটে আসে প্রতিবেশীরা। কিছু সময়ের মধ্যে রক্তাক্ত অবস্থায় প্রকাশকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত চিকিৎসা চলছে তার। খবর গিয়েছে পুলিশের কাছে। পুরোদমে শুরু হয়েছে তদন্ত। খোঁজ চলছে পলাতক দাদার, কথা বলা হচ্ছে এলাকার বাসিন্দাদের সঙ্গেও। তবে মদন কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। সে বিষয়ে খোঁজ খবর করছে পুলিশ। এসআইআর ইস্যুতে ব্যাকফুটে আইএসএফ। বিএলএ বা ব্লক লেভেল এজেন্ট দিতে পারল না নওশাদের দল। রাজনৈতিক কর্মসূচিতে এসে তাই পিঠ বাঁচাতে নিজে ফর্ম ফিল আপ করছেন একমাত্র আইএসএফ বিধায়ক। সুযোগ বুঝে একযোগে সমালোচনা করল তৃণমূল বিজেপি। এখানেও কি সিপিএম এর উপরেই ভরসা করছে আইএসএফ? প্রশ্ন রাজনৈতিক মহলের। এসআইআর ঘোষণা হওয়ার পর ইলেকশন কমিশনের পাশাপাশি ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী সব দলই। রাজনৈতিকভাবে নিজেদের দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে সচেষ্ট ডান বাম রাম। ভাঙড় বিধানসভায় একাধিক রাজনৈতিক কর্মসূচি থেকে সুর চড়িয়েছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। সাধারণ মানুষকে পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। বড় মঞ্চ করে বিএলএ বুথ সভাপতি ও সদস্যদের এসআইআর এর কাজ কিভাবে কাজ করতে হবে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন শওকত। কিন্তু প্রশ্ন হলো, এত কিছুর মধ্যে আইএসএফ কোথায়? বিএলএ দিতেই পারেননি আইএসএফ। বাড়ি বাড়ি বিএলওদের সঙ্গে যাচ্ছেন বিজেপি, সিপিএম ও তৃণমূলের বিএলএরা, কিন্তু কোনো প্রতিনিধি নেই আইএসএফ এ। আসলে আনরেকগনাইজড পার্টি হওয়ায় বিএলএ দেওয়ার এখতিয়ার নেই নওশাদদের। যদিও ভাঙড়ে একাধিক রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হয়ে হাল ধরার কাজ চালিয়ে যাচ্ছেন নওশাদ সিদ্দিকী। ভাঙড় বিধানসভায় মোট বুথ 286টি, যেখানে 286তে বিএলএ দিয়েছে তৃণমূল, 105টি বিএলএ সিপিএম এর, বিজেপি দিয়েছে 78টি বুথে বিএলএ। এখন প্রশ্ন হলো, 2026-এর বিধানসভা ভোটের আগে সব থেকে চর্চিত কর্মসূচিতে ব্যাকফুটে থেকে কি সিপিএম এর উপর ভরসা করতে হবে আইএসএফ কে? নওশাদ সিদ্দিকীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আসলে আমরা রেজিস্টার্ড পার্টি, কিন্তু রেকগনাইজড নয়, তাই আমাদের বিএলএ দেওয়া যায় না। তবে আমি মানুষের পাশে আছি, ফর্ম ফিল আপ করতে সাহায্য করছি। প্রথম দফায় রেকর্ড ভোট গড়ল বিহারে। গত 6 নভেম্বর বিহারের 18টি জেলার 121টি বিধানসভা কেন্দ্রে ভোট ছিল। শনিবার ভোটদানের চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
সেই পরিসংখ্যান অনুযায়ী প্রথম দফায় বিহারে মোট ভোটের হার 65.08%, যা এখনো পর্যন্ত বিহারের ইতিহাসে সর্বোচ্চ। বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরের তরফে জানানো হয়েছে, 2020 সালের বিধানসভা নির্বাচনে এই আসনগুলোতে মোট ভোটদানের হার ছিল 57.29%। সেই তুলনায় এবার 7.79% বেশি ভোট পড়েছে। প্রথম দফায় বিহারের 3,75,00,000 মানুষ ভোট দিয়েছেন, যার মধ্যে 1.98 কোটি পুরুষ এবং 1.76 কোটি মহিলা ভোটার রয়েছেন। বিহারের মুজফ্ফর এবং সমস্তিপুর জেলায় 70%-এরও বেশি ভোট পড়েছে। মুজফ্ফরপুরে 71.81% ভোট পড়েছে এবং সমস্তিপুরে 71.74% ভোট পড়েছে। এছাড়াও মাধেপুরা 69.59, সহরসা 69.38, বৈশালী 68.50 এবং খাগারিয়া 67.90 জেলায় উচ্চ ভোটদানের হার রেকর্ড করা হয়েছে। এছাড়াও লক্ষ্মীসরাইয়ে 64.98%, মুঙ্গেরে 62.74 এবং C1-এ 60.61% ভোট পড়েছে। সেই তুলনায় ভোটদানের হার কম পাটনাতে 59.02%। উল্লেখ্য, শেষবার বিহারের রেকর্ড ভোট পড়েছিল 1998 সালের বিধানসভা নির্বাচনে। সেবার মোট 62.57% ভোট পড়েছিল, যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ ছিল। কিন্তু 2025 সালের বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটের হার সেই রেকর্ড ভেঙে দিয়েছে। বিহারের বাকি 122টি আসনে ভোট রয়েছে 11 নভেম্বর। এরপর আগামী 14 নভেম্বর ঘোষণা হবে বিহারের ভোটের ফলাফল। এতক্ষণ শুনছিলেন বর্তমান নিউজ টিভি চ্যানেল। আজকের মতো এখানেই শেষ। খবর যদি ভালো লেগে থাকে তবে সবার সঙ্গে শেয়ার করুন। আবারও ফিরবো নতুন খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন। আমি আছি, আপনি থাকুন বর্তমান নিউজ টিভির সঙ্গেই।